ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো আমাদের যে জ্বালানি তেল পরিস্থিতি, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে। আপনারা জানেন যে আমরা যুদ্ধ শুরুর পর থেকেই হচ্ছে আমাদের আমদানিতে ঝামেলা হচ্ছে। সরকার একটা রেশনিং প্রক্রিয়া গেছিল, তো সেখান থেকে গতকাল সরকার ঘোষণা দিয়েছে যে ঈদ উপলক্ষে এবং শেষ মৌসুম বিবেচনা করে সরকার আপাতত রেশনিংটা উইথড্র করছে। তো তারপরেও হচ্ছে জ্বালানি তেলের ফিল্ড লেভেলে এখনও সংকট আছে। এর মধ্যে একটা বড় ডেভেলপমেন্ট হচ্ছে যে হরমুজ প্রণালী দিয়ে যাতে বাংলাদেশে 3 লাখ টন ক্রুড অয়েল নিয়ে বাংলাদেশি জাহাজ যাতে আসতে পারে, সেজন্য বাংলাদেশ সরকার ইরানের সাথে রেগুলার যোগাযোগ রাখছিল। ইরানের অ্যাম্বাসেডরের সাথে সরকারের বিভিন্ন পর্যায়ে মিটিং হচ্ছিল। এর মধ্যে গতকাল হচ্ছে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ইরানের কাছে একটা চিঠি দিয়েছে। সে বিষয়ে আজকে লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন আমাদের সিনিয়র রিপোর্টার সাজ্জাদ হোসেন। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানব। সাজ্জাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আপনার যে নিউজ আজকে, যে ইরানের কাছে হচ্ছে বাংলাদেশ ফর্মালি একটা চিঠি দিয়েছে, এবং এর আগে আমরা দেখছি যে ইরানের অ্যাম্বাসেডারও বলছে যে বাংলাদেশের শিপ আটকাবে না। আমরা দেখছি যে ভারতের শিপ কিন্তু চলে আসছে, ভারতের হচ্ছে এলএনজি নিয়ে কয়েকটা ট্যাঙ্কার চলে আসছে ক্রুড অয়েল নিয়ে, কিন্তু বাংলাদেশের শিপগুলি এখনো আসছে না। অগ্রগতি কতটুকু কি? হ্যাঁ, এক্স্যাক্টলি আপনি যেটা বলছেন যে ভারতের কয়েকটা শিপ কিন্তু স্ট্রেট অফ হরমুজ দিয়ে আপনার ক্রস করতে পেরেছে, যেটা আমরা বাংলাদেশ পারি না। তো এটার দ্বারা যেটা প্রাইমারিলি যেটা বোঝা যায় যে ওদের ডিপ্লোমেসি আমাদের চেয়ে অনেক বেশি অ্যাডভান্স, ওদের যে ডিপ্লোম্যাটিক এফোর্টগুলো আমাদের চেয়ে। তো যাই হোক, এখন বাংলাদেশ ধরেন এই যে ইরানিয়ান অ্যাম্বাসেডরের সাথে বাংলাদেশের যারা মিনিস্টার, যেমন আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠক বসেছে, আরও কয়েকজন মিনিস্টারের সাথে কথা বলেছে ফর্মাল মিটিংয়ে, এবং তখন বাংলাদেশ ভার্বালি তাকে রিকোয়েস্ট করেছে যে বাংলাদেশের শিপগুলো যাতে স্ট্রেট অফ হরমুজ দিয়ে আপনার পাস করতে দেয়। ওইটারই ফলো আপ হচ্ছে একদম সর্বশেষ হচ্ছে গতকাল হচ্ছে একটা হচ্ছে ফর্মাল চিঠি লিখলো আপনার ইরানিয়ান অ্যাম্বাসেডরকে অ্যাড্রেস করে, যেটা এই চিঠিটা গিয়েছে হচ্ছে আমাদের ফরেন মিনিস্ট্রির ওয়েস্ট এশিয়া ডেস্কের ডিজির কাছে, এবং এট দ্য সেম টাইম এই চিঠিটা আপনার ইরানিয়ান অ্যাম্বাসিকেও পাঠিয়ে দেওয়া হচ্ছে সিসিতে। তো মূল যে কনসার্নটা হচ্ছে আসলে আমাদের এই ক্রুড অ্যাকচুয়ালি আমাদের জন্য প্রয়োজন, ইন এ সেন্স যে এই ক্রুড থেকে আমরা যে রিফাইন্ড প্রোডাক্ট তৈরি করি, অকটেন, পেট্রোল, ডিজেল। এখন যদি ধরেন 1 লাখ টন ক্রুড থেকে আমাদের অকটেন এবং পেট্রোলের যে রেশিও, সেটা হচ্ছে 15,000 থেকে 20,000 টন, আর ডিজেল যদি ধরেন আপনি 30 থেকে 35,000 টন। তো ওই যে ক্রুডগুলো এখন স্টাক হয়ে আছে 3 লাখ টন, ওগুলো তো আমাদের মার্চের কনজামশনের জন্যই আনা। যেমন তার মধ্যে একটা আপনার ট্যাঙ্কার হচ্ছে আপনার 3 মার্চ, সেটা লোডেড হয়ে বসে আছে, যেতে পারছে না। এইসব কারণে আমাদের এখানে বেশ একটা স্পিল ওভার এফেক্ট পড়েছে আমাদের আপনার ফুয়েল সাপ্লাই লাইনে। আমরা বাংলাদেশের সব মিডিয়া কন্টিনিউয়াসলি রিপোর্ট করছে দীর্ঘ লাইন, কারণ হচ্ছে ওই যে একটা সাপ্লাই ডিসরাপশান। এই সাপ্লাই ডিসরাপশানটা আসলে বাংলাদেশের পক্ষে এফোর্ড করা সম্ভব না। আপনি যদি ধরেন শুধু ক্রুড না, আমাদের এলএনজির লায়ন শেয়ার আসা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ দিয়ে। আপনি জানেন এই যে এলএনজিতে যেহেতু আসতে পারছে না, এই কারণে আমাদের লং টার্ম অনেক সাপ্লায়ার ফোর্স মেজর করেছে, আমাদের স্পট থেকে নিতে হচ্ছে অনেক টাকা সাবসিডি দিয়ে। তো এখন এই এলএনজির পরে যদি ক্রুডের এবং আমাদের যে রিফাইন্ড এবং ক্রুড এই তেলের যদি অপরিশোধিত তেলের যদি আপনার যদি সাপ্লাইও যদি স্ট্রেট অফ হরমুজ দিয়ে আসা বন্ধ হয়ে যায়, তখন বাংলাদেশের জন্য যে চ্যালেঞ্জটা, ইট উইল বি এ হারকিউলিয়ান টাস্ক টু ম্যানেজ দ্য সিচুয়েশন। আপনি আপনার বক্তব্যের শুরুতে যেটা বলছেন যে হচ্ছে ডিপ্লোমেসির ক্ষেত্রে আসলে আমরা একটু পিছিয়ে আছি কিনা, দেখেন যে ভারত কিন্তু ঐতিহাসিকভাবে ভারতের সাথে ইসরায়েলের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, রাইট। কিন্তু তারপরেও ভারতের হচ্ছে ফরেন মিনিস্টার বা ভারত সরকারের উচ্চতর পর্যায়ে সরাসরি ইরানের সাথে টেলিফোনে কথা বলেছে, এবং তারপরে তাদের শিপগুলো চলে আসলো। তো আমাদের যে হচ্ছে ডিপ্লোমেসি, একটা মুসলিম দেশ সে সাথে আরেকটা মুসলিম দেশের সম্পর্ক, সেখানে আমরা শুধু হচ্ছে ইরানি রাষ্ট্রদূতের উপর সাথে মিটিং করার মধ্যে সীমাবদ্ধ কেন আছি? আমাদের ফরেন মিনিস্ট্রি বা সরকারের উচ্চ পর্যায়ে কেন ইরানের মিনিস্টারদের সাথে সরাসরি যোগাযোগ করে? জ্বালানি বিভাগ কি বলছে এই বিষয়ে? জ্বালানি বিভাগের কাছে কোনো মেসেজ আছে কিনা? আসলে জ্বালানি বিভাগ তো এটা আমি যদি বলি হলিস্টিক্যালি, এটা হচ্ছে খুবই ভ্যালিড প্রশ্ন। আমরা আসলে শুধু অ্যাম্বাসেডরকে কেন রিচ আউট করছি? আমাদের তো এখানে মিনিস্টার আছে, তাই না? ফরেন মিনিস্টার তো ওনার যে কাউন্টার পার্ট, ইরানিয়ান যে কাউন্টার পার্ট,
তাকে রিচ করতে পারে। এবং ইরানিয়ান ফরেন মিনিস্টার কিন্তু অন রিপিটেড অকেশন ইন ইউএস মিডিয়াতে আপনার ইন্টারভিউ CNN দিচ্ছেন। ইন্টারভিউ দিয়ে বলে যে আমরা শুধু হচ্ছে ইউএস, ইসরায়েল এবং আপনার ইউরোপিয়ান ইউনিয়ন বাউন্ড শিপগুলোকে আমরা আটকাবো, আমরা অন্যদেরকে আমরা হ্যাম্পার করবো, আমরা ওদেরকে সেফ প্যাসেজ দিব। এখন অনেকেই হচ্ছে কি ধরেন একটাতে যখন আক্রমণ হয়ে যায় তখন অন্যরা আসলে সতর্ক হয়ে যায়, বলে যে না হঠাৎ করে যদি আমারটা হয়ে যায় তাহলে কি হবে। এই কারণে অনেকে আসলে ওই সাহসটুকু করছে না তাদের এই ভার্বাল অ্যাসিউরেন্সের কারণে। কিন্তু দেখেন আপনি যেটা বলছেন, ইরানের সাথে আপনার ইন্ডিয়ার একটা হিস্টোরিক একটা রিলেশনশিপ, কিন্তু এই মোদী সরকার আসার পর সেই রিলেশনশিপে একটু ছেদ পড়েছে। তাদের একটু অনেক বেশি কোজি রিলেশনশিপ তারা করতে চাচ্ছে মোদী গভর্নমেন্ট, বিশেষ করে ইসরায়েলের সাথে। কিন্তু তারপরও ওই যে ইরানিয়ানরা যে ডিপ্লোমেসিকে আপনার ওরা আপনার একটা ফার-ফ্যাচের চিন্তা ভাবনা করে দীর্ঘমেয়াদী। ইন্ডিয়ান ডিপ্লোমেসিও আপনি জানেন অনেক বেশি স্কিল, তারা অনেক ওদের ডিপ্লোম্যাটিক ম্যানুভারিংগুলো অনেক বেশি আপনার কি বলে তাদের ইন্টারেস্টকে ইয়া করে কীভাবে তা করা যায় সেই দিক দিয়ে লক্ষ্য করে। আর অন্যদিকে আপনি যদি দেখেন এই যে এই ক্রাইসিস তো হবে অনেক আগে থেকেই জানা, অ্যান্ড রিপিটেডলি আমেরিকা বলছে আমরা আক্রমণ করব এবং ইরান বলছে যদি আক্রমণ করে আমরা স্ট্রেট অফ হরমুজ ক্লোজ করে দিব। তাহলে এই কনটেক্সটগুলো তো আমাদের সামনে ছিল, আমরা প্রোঅ্যাক্টিভ হয়ে দিই নাই কেন? আমাদের সামনে তো এনার্জি ডিভিশনের সামনে তো একটা ক্লিয়ার পিকচার ছিল যে আমার এনার্জিগুলো কোন পয়েন্ট দিয়ে আসে, আমার লায়ন শেয়ার আসে হচ্ছে স্ট্রেট অফ হরমুজ দিয়ে। তাহলে এই যে এই বিষয়টা যদি ধরেন আগে থেকে চিন্তা করে ওইভাবে প্ল্যান করে যদি আপনার ইরানিয়ান অথরিটিকে বিশেষ করে ফরেন মিনিস্ট্রি বলেন ওদেরকে যদি রিচ করা যেত। আর আমি আপনার ইরানিয়ান ফরেন মিনিস্টার যেটা বলে যে স্ট্রেট অফ হরমুজে কোন শিপ পাস করতে দিবে না সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিসাইডেড বাই আইআরজিসি। তো আইআরজিসি, তাহলে যদি আইআরজিসিকে ইনভলভ করতে হয়, আইআরজিসির কাছেই যদি অ্যাপ্রোচ করতে হয়, তাহলে ওই ক্ষেত্রে আমাদের মিলিটারি উইং আছে, মানে যেভাবে আমাদের তো বাংলাদেশের সেট আপ আছে। কথা হচ্ছে যে ইনিশিয়েটিভটা গতকাল নেওয়া হয়েছে ফর্মালি, এতদিন যেটা ভার্বালি বলা হচ্ছিল ইনফর্মালি, সেটা আরও আগে নেওয়া দরকার ছিল। আরও আগে নেওয়া দরকার থাকলে হ্যাঁ ডিসিশন কি আসবে না আসবে আমরা জানি না, কিন্তু তখন আমাদের সামনে একটা ক্লিয়ার পিকচার থাকতো আরও বেটার প্ল্যান করার। আচ্ছা, এখন আমি আপনার কাছে সর্বশেষ জানতে চাবো, আমাদের সময় কম, যে গতকাল যে রেশনিংটা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে, আজকে আসলে সারা দেশের চিত্র কি পেট্রোল পাম্পগুলোতে কি আসলে? আমি নিজে আজকে বাসা থেকে অফিসে আসার সময় কয়েকটা পেট্রোল পাম্প ঘুরে এসেছি, সেখানে দেখছি যে দীর্ঘ লাইন কিন্তু আছে এবং অনেক জায়গায় তেল আছে, অনেক জায়গায় তেল নেই। তো সিচুয়েশনটা আসলে কখন স্বাভাবিক হবে? আমাদের ঢাকার বাইরে থেকে রিপোর্ট আসছে যে লরিগুলি হচ্ছে ডিপোতে গেছে, কিন্তু ডিপো থেকে তারা পর্যাপ্ত তেল নিয়ে ফিরে আসছে না। ফিরে না আসার আগে এটা হচ্ছে ক্লিয়ার হবে না। প্লাস হলো যে ডিমান্ড কিন্তু স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। হ্যাঁ, আপনি যে সিনারিওটা পেয়েছেন এক্স্যাক্টলি এটা হচ্ছে মাঠের সিনারিও। যদিও বা সরকার বলছে যে তারা রেশনিং তুলে দিয়েছে, কিন্তু আসলে রেশনিং তুলে দিলে তো হবে না, সাপ্লাইটা তো এনশিওর করতে হবে। আপনি রেশনিং তুলে দিলে মানুষ তার নিজের ইচ্ছা অনুযায়ী নিজের চাহিদা অনুযায়ী নিতে পারবে, কিন্তু সাপ্লাই যদি না থাকে তাহলে সে নিবে কোত্থেকে? এই যে আপনি যেটা বলছেন এই যে আমাদের ঢাকার বাইরে থেকে আমি যতটুকু জানি 26 থেকে 27টা আপনার হচ্ছে ডিপো আছে অ্যাক্রস দ্য কান্ট্রি। তো ওখানে ওই মেসেজটুকু এখনও যায় নাই। এবং আজকে আমি একটু এনার্জি ডিভিশনে খবর নিয়েছি যে ডিপোর কাছ থেকে কি পরিমাণ তেল আছে, কি পরিমাণ, এইটা নাকি এখন হিসাবটুকু চাওয়া হচ্ছে। তো যে মেসেজটুকু সরকার গতকাল বলল যে উইথড্র করে নিয়েছে উইথড্র করার প্রতিক্রিয়ায় যে ইম্প্যাক্ট, যে আরও সাপ্লাই বাড়ানো, সেটা হয় নাই। যার ফলশ্রুতিতে আমরা এখনও দেখছি যে দীর্ঘ লাইন আপনার এই যে পেট্রোল পাম্প, এটা যদি ইমিডিয়েটলি যদি আপনার সাপ্লাই যদি বাড়ানো না হয় ডিমান্ড অনুযায়ী, সেক্ষেত্রে আসলে লাইনেই থাকবে। যতই আপনি রেশনিং উইথড্র করেন, আপনি উইথড্র করলেই বা কি না করলেই বা কি, রিয়েলিটি হচ্ছে সাপ্লাই যদি না বাড়ান তাহলে এই সিনারিওটাই থাকবে, যেটা রেশনিংয়ের আগেও ছিল, এখন বর্তমানে রেশনিং উঠে যাওয়ার পরও যে সিনারিওটা এখন এক্সিস্ট করে আর কি। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা সাজ্জাদ হোসেনের কাছ থেকে আমাদের যে জ্বালানির সিচুয়েশন সেটা সম্পর্কে জানলাম। আমাদের আসলে স্বল্প মেয়াদে হচ্ছে আতঙ্কিত হওয়ার কিছু নাই যে আগামী 15 দিন বা 1 মাসের মধ্যে দেশের জ্বালানির ক্রাইসিস হবে, এমন পরিস্থিতি কিন্তু নাই। ফলে আমরা প্রত্যেকে যাতে নিজের প্রয়োজনটুকুই কিনি, বেশি কিনে যাতে মজুত না করি। অন্যদিকে হচ্ছে যে সরকারেরও কিন্তু এই সময় ঈদযাত্রার যাতে ভোগান্তিটা দূর হোক এবং সেচ ব্যবস্থাটা চালু রাখার জন্য সরকারের দিক থেকেও সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন, এবং আশা করি যে সরকার নিশ্চয়ই সেই উদ্যোগ নেবে।
এটা আমাদের প্রত্যাশা। আমাদের শো যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।